হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। দেখুন, নিফটি ফিফটি আজকে 0.13% মানে 31.75 পয়েন্ট বেড়েছে। সেন্সেক্স 0.02% মানে 16 পয়েন্ট মতো বেড়েছে। নিফটি মিড ক্যাপ 100 0.27% মানে 157.55 পয়েন্ট বেড়েছে, এবং নিফটি স্মল ক্যাপ 100 0.38% মানে 74 পয়েন্ট বেড়েছে। তো যেটা বলেছিলাম যে লার্জ ক্যাপের তুলনায় কিন্তু মিড আর স্মল ক্যাপে রিকভারি তাড়াতাড়ি দেখা যাচ্ছে, কারণ মার্কেট যখন ডাউনে এসেছিল তখন কিন্তু লার্জ অ্যান্ড মিড ক্যাপ বেশি পড়েছিল। সেই কারণে রিকভারির সময়ও কিন্তু লার্জ অ্যান্ড মিড ক্যাপে ভালো রিকভারি দেখা যাচ্ছে। সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন, তো দেখুন নিফটি কনজিউমার গুডস, কনজাম্পশন, হেলথ কেয়ার, অটোমোবাইল, আইটি, নিফটি ফিনান্সিয়াল, কনস্ট্রাকশন, মেটাল, ফার্মা, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। উল্টো দিকে প্রাইভেট ব্যাংক নিফটি, এনার্জি, মিডিয়া এন্টারটেনমেন্ট এবং পিএসইউ ব্যাংক নেগেটিভে ক্লোজ দিয়েছে। এবার নিফটির চার্ট নিয়ে একটু ডিসকাস করা যাক। তো দেখুন, নিফটি ফিফটি 24,641 পয়েন্টে ট্রেড করছে। যেটা বলেছিলাম যে এই যে গ্যাপটা 24,500 থেকে 24,800, এই লেভেলের মধ্যে কিন্তু এখন নিফটি ফিফটি রেঞ্জ বাউন্ড হয়ে আছে। কারণ দেখতে পাচ্ছেন 24,800 লেভেলটাতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসে। গতকালকে মার্কেট আওয়ার্সে দেখবেন 24,500 হিট করে, বাট ওখান থেকে একটু উপরে এসে আলটিমেটলি একটু ডাউনে গিয়ে ক্লোজ দেয়। এবং আজকে দেখুন একটু পজিটিভ, মানে 31 পয়েন্ট মতো উপরে এসে ক্লোজ দিয়েছে। তো শর্ট টার্মে কিন্তু এই 24,800 লেভেলটা ব্রেক না করা অবধি ভালো রকম মুভমেন্ট কিন্তু নিফটি ফিফটিতে এখন দেখা যাবে না। কিছুদিন সময় কাটাতে পারে বা সাইডওয়েজ মুভমেন্ট যেতে পারে। আর আজকের ডিআইআই এফআইআই ডেটাটা দেখলে বুঝতে পারবেন যে এফআইআই আজকে সেল করেছে 1,012.24 কোটি টাকার সেলিং করেছে, এবং ডিআইআই দেখবেন 2,007.85 কোটি টাকার বাইং করেছে। তো বাইং এর যে ভ্যালু সেটা সেলিং এর তুলনায় বেশি, সেই কারণে কিন্তু আজকে মার্কেট পজিটিভে ক্লোজ দিয়েছে। বাট মানে আগে যে এফআইআই সেলিং করছিল যে হারে, সেই পেজটা কিন্তু কমে গেছে। কারণ গতকালকের যদি ডেটা দেখেন, তো গতকালকে এফআইআই প্লাস ডিআইআই দুজনেই বাইং করেছিল। আজকে এফআইআই কিছু সেল করেছে এবং ডিআইআই ভালো রকম বাইং করেছে। তো যে কারণে এখন দেখবেন মার্কেটে কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট দেখা যাচ্ছে। আর আজকে ইউএস ইনফ্লেশনের ডেটা রিলিজ হওয়ার কথা ছিল, যে কারণে মার্কেট কিন্তু একটু কনফিউশনের মধ্যে ছিল যে ভালো রকম বাইং করব না কি করব না। তো ডেটা যেটা ফোরকাস্ট ছিল, মানে যেটা এক্সপেক্টেড ছিল 2.7% ইয়ারলি বেসিসে নভেম্বর মাসে, সেটাই কিন্তু এসেছে। যেটা আগের বছর নভেম্বরে কিন্তু 2.6% ছিল। তো যেটা এক্সপেক্টেড ডেটা সেই ওয়াইজ এসেছে বলে দেখবেন এখন, মানে এখন লাইভ মার্কেটে ইউএস এর মার্কেট কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো সেই জন্য দেখবেন যে ট্রেজারি বন্ড ইল্ডটাও অনেকটা কমেছে বা ফল করেছে। তো স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কিন্তু এই যে ইনফ্লেশন ডেটা সেটা কম আসাটা ভালো। তো ফোরকাস্ট যেটা ছিল 2.7% সেই ওয়াইজ বা ইনলাইন ডেটা আসার কারণে কিন্তু ইউএস স্টক মার্কেটে ভালো রকম তেজি লক্ষ্য করা যাচ্ছে। আর ইন্ডিয়ান যে স্টক মার্কেটে সেরকম তেজি লক্ষ্য করা যাচ্ছে না। তার পিছনে কারণ যে রেট কাটের এখন কোনো আশা নেই, মানে যেহেতু আগের যে মিটিং ছিল সেখানে রেপো রেট আনচেঞ্জ রেখেছিল আমাদের যে ইন্ডিয়ান মার্কেটের যে আরবিআই, সেটা মেনলি রেপো রেট যেটা থাকে সেইটা কিন্তু একই রেখেছে, যে কারণে মার্কেটে সেই রকম ভালো পারফরমেন্স কিন্তু আসছে না। হ্যাঁ, অবশ্যই কিছু স্টক স্পেসিফিক অ্যাকশনস দেখা যাচ্ছে। তো দেখুন, যেমন প্রিমিয়ার এনার্জিস, তো আজকে এটা 3.73% বেড়েছে, 47.85 টাকা বেড়েছে। তো 1329 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। বলেছিলাম যে উপরের দিকে যে রেঞ্জটা সেটা ব্রেক করলে কিন্তু একটা তেজি লক্ষ্য করা যাবে। তেজি মানে এমন নয় যে পরপর প্রত্যেক দিনই বাড়তে থাকবে, হয়তো কোনোদিন একটু নিচে এলো, কিন্তু আলটিমেটলি যে মানে মুভমেন্টটা সেটা দেখবেন উপরের দিকেই রয়েছে। তো দেখুন এখন তার অল টাইম হাইতে কিন্তু আজকে ক্লোজ দিয়েছে। আর এই তেজির পিছনে কারণ হচ্ছে একটা নিউজ আছে, যে নিউজটা অবশ্যই কোম্পানির জন্য ভালো। তো দেখুন, কোম্পানি তেলেঙ্গানা গভর্নমেন্টের সাথে একটা এমওইউ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে বা সিকিউর করেছে। তো কত কি টাকার, তো দেখুন টাকার পরিমাণটা এখানে লেখা আছে 5,292 কোটি টাকার তেলেঙ্গানা গভর্নমেন্টের সাথে এরা সাইন করেছে এমওইউ। কিসের জন্য না, টু এস্টাবলিশ এ 4 গিগাওয়াট সোলার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি। তো 4 গিগাওয়াটের একটা সোলার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করার জন্য কিন্তু এরা অর্ডার পেয়েছে, এবং এটা 2500 জব ক্রিয়েট করবে।
এটা গতদিনেও এটা নিয়ে আলোচনা হয়েছিল, তো যে কারণে দেখবেন স্টকটাতে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা যায় আজকে। এই স্টকটা যেটা ওয়ারি এনার্জি, এটা নিয়েও গত ভিডিওতে আলোচনা হয়েছে। তো দেখুন, বলেছিলাম যে একটা সুইং মেনটেন করে ধীরে ধীরে উপরের দিকে উঠছে, তো এই সুইংটা দেখলে বুঝতেই পারছেন এর যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেইটারও কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো দেখা যাক এর পরে যে এর রেজিস্ট্যান্স লেভেল মানে অল টাইম হাই লেভেলটা রয়েছে সেই লেভেল অবধি যায় কিনা, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। তো দেখুন, স্টকটা আজকে 3.40% বেড়েছে, 33 টাকা 20 পয়সা বেড়েছে, 1009 টাকা 75 পয়সাতে ট্রেড করছে। তো দেখবেন যে এই যে লেভেলটা 800 টাকার লেভেলটা, সেইটা ব্রেক করার পর কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যায়। তো অনেকটাই উপরে উঠে যায়, তারপরে দেখুন ধীরে ধীরে এসে 900 টাকার লেভেলটাতে এইখানে অনেকদিন সময় কাটায়। তো তারপরে দেখুন আবার সুন্দর কিন্তু র্যালি দেখা যাচ্ছে। তো দেখুন ক্লোজিং বেসিসে তার যে অল টাইম হাই তার কাছাকাছি ক্লোজ দিয়েছে। যদি তার অল টাইম হাই প্রিভিয়াসে যেটা ছিল সেইটাকে ব্রেক করতে পারে, মানে এই লেভেলটাকে ব্রেক করতে পারে, তাহলে কিন্তু আরো তেজি লক্ষ্য করা যাবে। এখন বিশেষত ফিনান্সিয়াল মার্কেটে কিন্তু ভালো রকম টাকা আসছে, যে কারণে দেখবেন ফিনান্সিয়াল মার্কেট রিলেটেড সমস্ত স্টকে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাচ্ছে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে জুবিলিয়ান্ট ফুড ওয়ার্কস লিমিটেড। তো দেখুন, স্টকটা আজকে 0.80% বেড়েছে, 5 টাকা 60 পয়সা বেড়েছে, 707 টাকা 80 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাতে দেখুন একটা সুন্দর সুইং কিন্তু মেনটেন হয়েছে। এক্স্যাক্টলি এর যে আগের হাই ছিল সেই লেভেলটাতে এসেই ক্লোজ দিয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে এই লেভেলটাকে ব্রেক করে আরো তেজি দেখায় কিনা। এই স্টকটা নিয়ে ডিসকাশনের পিছনে কারণ একটাই, যে স্টকটা সম্পর্কে একটা নিউজ আসে, তো স্টকটার জন্য অবশ্যই নিউজটা ভালো। তো দেখুন নিউজটা হচ্ছে যে ভারতীয় গ্রুপ, জুবিলিয়ান্ট ভারতীয় গ্রুপ, এরা কোকা কোলার 40% স্টেক কিন্তু বাই করছে। কোকা কোলার ইন্ডিয়ান বটলার যেটা আছে HCCL এর কাছ থেকে কিন্তু এই স্টেকটা বাই করছে। তো এই গ্রুপ যেটা ডমিনোস পিৎজা ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি ওন করে, তো এরা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ডিটেলস ডিসক্লোজ করেনি, তবে ইন্ডিয়ান মিডিয়া রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে 12,500 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে, বা 125 বিলিয়ন রুপিজের ইনভেস্টমেন্ট হবে। আর এই গ্রুপের যে ফাউন্ডার এবং কো চেয়ারম্যান হরি এস ভারতিয়া, তিনি কি বলেছেন যে এই ইনভেস্টমেন্ট অ্যালাইন উইথ আওয়ার স্ট্র্যাটেজিক ইন্টেন্ট টু এক্সপ্যান্ড অ্যান্ড ডাইভার্সিফাই ইনটু হাই গ্রোথ ইন্ডাস্ট্রিজ। তো এই যে বেভারেজের সেক্টরটা রয়েছে, এটা একটা হাই গ্রোথ সেক্টর, যে কারণে কিন্তু এই সেক্টরটাতে কিন্তু এরা নিজেদেরকে এক্সপ্যান্ড এবং ডাইভার্সিফাই করতে চাইছে। তো দেখুন, যেটা বললাম যে কোকা কোলার যে বটলার কোম্পানি HCCB, মানে হিন্দুস্তান কোকা কোলা বেভারেজেস যে কোম্পানি, এদের কাছ থেকে কিন্তু এই ভারতীয় গ্রুপ এরা কিন্তু এটা 40% স্টেক বাই করছে। এর ফলে কি হবে, বিভিন্ন যে জুবিলিয়ান ফুড ওয়ার্কস এর যে জায়গাতে যেখানে সফট ড্রিঙ্কস থাকে, মেইনলি আগে পেপসি থাকতো, মানে বরুণ বেভারেজেস লিমিটেড এর যা প্রোডাক্ট সেগুলো থাকতো, তো সেখানে কিন্তু তার সাথে এই কোকা কোলারও কিন্তু সফট ড্রিঙ্ক অ্যাভেলেবেল হবে। এর ফলে কিন্তু এই কোকা কোলার মানে অবশ্যই লাভ হবে, তার সাথে সাথে জুবিলিয়ান ফুড ওয়ার্কস এরও লাভ হবে, কিন্তু কিছুটা ইম্প্যাক্ট VBL এর উপরেও কিন্তু পড়তে পারে। কারণ আহ, কেউ পিৎজা অর্ডারের সাথে সাথে যখন কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতো, তখন কিন্তু ডমিনোজের ক্ষেত্রে শুধুমাত্র পেপসি অফার করা হতো। তো এখন এই স্টেক বাই করার পর হয়তো কোকা কোলাও অফার করা যেতে পারে, তখন কিন্তু VBL এর উপর একটু প্রেসার আসতে পারে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয় VBL অ্যাজ ওয়েল অ্যাজ এই স্টকটা, মানে জুবিল্যান্ট ফুড ওয়ার্কস। স্টকগুলো নিয়ে যা নিউজ ছিল সেটা নিয়ে ডিসকাস করা হলো, আর টেকনিক্যাল নিয়ে অ্যানালিসিস করা হলো। স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি আপনারা এই সমস্ত স্টকে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।